প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা বিশেষ কোনো বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আরিফুর রহমান। ঢাকা ঘিরে থাকা 4 নদীর শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গা এখন দখল এবং দূষণে মৃতপ্রায়। নদ নদী ঘেঁষা শিল্প কারখানাগুলো থেকে 140টিরও বেশি গোপন সুড়ঙ্গ পথে পরিশোধন ছাড়াই 52 ধরনের রাসায়নিক বর্জ্য ফেলা হচ্ছে। নদী দূষণ এবং দখল নিয়ে আজ আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাথে। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, আমরা তাদের সাথেও কথা বলবো। প্রথমেই জানতে চাইবো স্যার আপনার কাছে যে ঢাকার চারপাশে যে নদীগুলো আছে এরই মধ্যে দূষণ মুক্ত করার জন্য সরকারের দিক থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে আর কি পদক্ষেপ রয়েছে সে সম্পর্কে জানতে চাইবো। সামনের দিনগুলোতে নদী দূষণ মুক্ত করার জন্য আমাদের একটা বড় ধরনের প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং এই প্রকল্পের জন্য যে কনসালটেন্ট আমরা নিয়োগ দিয়েছি, কনসালটেন্ট কাজ করছে। তাদের রিপোর্ট পাওয়ার পরে আমাদের ডিজাইন, ড্রয়িং এগুলো হবে এবং এগুলোর পরে আমরা কার্যক্রমটা শুরু করব। সেই কাজটা হলো, যেমন আমাদের এই নদীর দূষণের মূল কারণ অনেকগুলো। সেটি হলো যে আপনি শিল্প বর্জ্য, মনুষ্য বর্জ্য, গৃহস্থালী বর্জ্য, পয় প্রণালী যা কিছু আছে সব নদী, মানে নদীটাকে মানুষ মনে করে ড্রেন। আসলে নদীর যে প্রাণ আছে, এই নদীকে ভালোবেসেই তো আমরা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদীকে ভালোবাসতেন। আর নদীকে ভালোবেসেছিলেন বলেই কিন্তু তিনি বাংলাদেশের ঠিকানাও খুঁজে নিয়েছিলেন নদীতে। আর সে কারণেই আমাদের স্লোগান শিখিয়েছিলেন, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। কিন্তু পদ্মা, মেঘনার, যমুনার স্রোতধারা হারিয়ে গেল, কলতান হারিয়ে গেল, নদী দূষণ হলো। এত বছর, এক দুই বছরের বিষয় না তো, এটা বহু বছরের বিষয়। কিন্তু আমাদের এর আগে এগুলো নিয়ে কেউ আমরা গুরুত্ব দেইনি। এখন আমাদের যে কাজটি আমরা হাতে নিয়েছি, প্রথমত আমরা শুরু করেছিলাম 2010 সালের 6 জানুয়ারি তারিখে আমরা নদীর তলদেশ থেকে বর্জ্য উত্তোলনের কাজটি শুরু করেছিলাম। আমরা দেখেছি যে বর্জ্য, আমরা 10 ফিট পর্যন্ত বর্জ্য উত্তোলনের পরও দেখা যাচ্ছে যে সেখানে পলিথিন জমে আছে, বিভিন্ন যত বর্জ্য সব নদীতে জমে আছে। কত ফিট পর্যন্ত এই বর্জ্যগুলো আছে এইটা বলা মুশকিল, এইটা বলা মুশকিল, অনেক অনেক দূর পর্যন্ত। এবং এইটাকে আমরা যখন বর্জ্য উত্তোলন করলাম, এরপরে একটা সমস্যা দেখা গেল যে বর্জ্য মানে কোথায় ফেলা যাবে, এত বর্জ্য উঠলো যে এটা ফেলবোটা কোথায়। তার জন্য দেখা গেল কিছুটা বিভিন্ন জায়গায় জমিতে ফেলার পরে তার নদীর মধ্যেও, নদীর পাশ দিয়ে ফেলে ওইটাও নদীর মধ্যে অনেকটা চলে এলো। পরবর্তীতে আমরা যেটা চিন্তা করলাম, যে হারে বর্জ্য মুখগুলো আছে, সেই বর্জ্য মুখগুলো যদি কোনো না কোনো কারণে যদি বন্ধ করি, তাহলে কিন্তু আরেকটা সমস্যা দেখা দেবে। যেমন হাইকোর্ট একটা বললো যে শ্যামপুরের বর্জ্য মুখ বন্ধ করতে হবে। আমরা গেলাম শ্যামপুরের বর্জ্য মুখ বন্ধ করতে, কিন্তু দেখা গেল যে প্রতি মুহূর্তে কত লিটার পানি যে ঝরছে, এই মানে রঙিন পানি, শিল্প বর্জ্যের পানি, এগুলো যদি এখন বন্ধ করে দিই তাহলে ঢাকা শহরে কিন্তু একটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। কিন্তু স্যার সেগুলো যদি পরিশোধন হয়ে, ওইটাই বলছি, ওইটাই আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের দেশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু বা শীতলক্ষ্যা নয়, আমাদের কর্ণফুলীও কিন্তু এই একই অবস্থার সৃষ্টি হতে চলেছে। তো আমাদের এখন থেকে আমরা মানে কর্ণফুলী সম্পর্কে খুব সতর্ক ব্যবস্থা নিচ্ছি। আমাদের দেশেই যে নদী দূষণ হয়েছে তা না, আমরা লন্ডনের পাশ দিয়ে যে নদীটা গেছে, টেমস নদী, সেই নদীও কিন্তু আমাদের মতো এরকম দূষিত ছিল এক সময়। শুনেছি 85 বছর লেগেছে নাকি ওইটা দূষণমুক্ত করতে। আমি মনে করি না যে 85 বছর লাগার কোনো কারণ আছে, কারণ আমাদের জোয়ার ভাটার দেশ, বর্ষা বাদলের সময় এগুলো দেখা যায়। দেখবেন বর্ষার সময় এত শিল্প বর্জ্যের সব পতিত হচ্ছে, তারপরে কিন্তু নদীতে কোনো মানে গন্ধ নেই বা নদীর পানি রঙিন না, নদীর স্বাভাবিক পানি, এটা হলো সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং আমাদের দেশে অত বছর লাগার কথা না। কোরিয়ার হাঙ্গাং, সেই হাঙ্গাংও কিন্তু এরকম দূষিত ছিল, সেটাও মুক্ত করতে অনেক সময় লাগছে তাদের। চীনেও একটি নদী এই ধরনের দূষণ হয়েছে। সুতরাং আগের থেকে যদি সতর্ক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এই নদী দূষণ হবেই। আমরা সেই দূষণমুক্ত করার জন্য যেটা হাতে নিয়েছি, যে এমনি স্বাভাবিক, এটাই কিন্তু আমি যেটা এই মুহূর্তে বলছি, এটাই কিন্তু পরিকল্পনা, কনসালটেন্ট তারা কিন্তু এটা ডিজাইন ইত্যাদি করবে। আমাদের যে সাধারণত আমরা যেটা চিন্তা করছি সেটা হলো চারিদিক থেকে ড্রেন নির্মাণ করা,
এবং এই ড্রেন দিয়ে যে বর্জ্যগুলো আসবে সেই বর্জ্যগুলোর জন্য অনেকগুলো ইটিপি স্থাপন করা, এই ইটিপিতে ওইটা তখন এই ট্রিটমেন্টটা হবে। তাহলে পরে এই যে বর্জ্যটা, যেটা রঙিন পানি বা শিল্প বর্জ্য বা যত বর্জ্য আছে সেগুলো কিন্তু আর নদীতে পতিত হবে না। তাহলে পরে এই যে ট্রিটমেন্ট করে আমরা তখন নদীর পানিটাকে ক্লিন করতে পারবো। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, কিছুটা যে আমরা সফল হইনি তা না। নদীর পাড় দিয়ে আগে যখন আমরা এই দেখেছি যে মিটফোর্ড হসপিটালের যত ধরনের বর্জ্য আছে হাসপাতালের এবং অন্য অন্য জায়গায়, সেই হাসপাতালের বর্জ্য কিন্তু নদীর মধ্যেই ফেলা হতো। আমরা তাদেরকে সেটা বলে বা তাদেরকে মানে বিষয়টা সম্পর্কে তাদের অবহিত করার পরে সেগুলো বন্ধ হয়েছে। এবং ফল ব্যবসায়ী ঢাকার দেখবেন যে নদীর পাড় দিয়ে, বুড়িগঙ্গার পাড় দিয়ে ফল ব্যবসায়ী, সেগুলো কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে এবং সেগুলো আমরা একটা ভিন্নভাবে ঢাকা সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা নিচ্ছি। আরেকটা বিষয় হলো যে সদরঘাটের মধ্যে যেভাবে একসময় ছিল, সদরঘাট একসময় মানুষ বলতো যে দেখতে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এমন একটা পরিস্থিতি ছিল। সদরঘাটে মানুষ চলাচলের অনুপযোগী ছিল, ছিনতাই, রাহাজানি, তারপরে পকেটমার ইত্যাদিতে ভরা ছিল। আমরা কিন্তু সেটাকে এখন ক্লিন করেছি মানে অর্থাৎ ভিতরের যত হকার তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। ভিতরে কোনো হকার পাবেন না, যে কারণে এখন কিন্তু কোনো ধরনের বর্জ্য ওখান থেকে নদীতে পড়ে না। আপনি একসময় লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে ওই পন্টুনের পাশ দিয়ে আপনার পলিথিন দিয়ে নৌকায় করে ব্যবসা করত। ওই নৌকা যত ফল টলের যত কিছু আছে সবই ছিল নদীর মধ্যে। এখন দেখবেন গিয়ে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখন এই স্লোগান দিয়েছি যে দেখতে হলে ফিটফাট চলে আসুন সদরঘাট, কারণ সদরঘাটকে এত সুন্দরভাবে পরিচ্ছন্ন করা হয়েছে। সুতরাং নদীর দূষণ, এই দূষণ শুধু এখানে নয়, বাংলাদেশের আমাদের প্রায় 700-র মতো নদী। আমরা আপনি জানেন জাতীয় নদী রক্ষা কমিশন আমরা গঠন করেছি। আমরা বিভাগীয় কমিটি, উপজেলা পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের কমিটি আছে। আমি যেমন গতকালকে বিভাগীয় কমিটি, বরিশালের বিভাগীয় কমিটির বিভাগীয় কমিটি এবং নদী রক্ষা কমিশন নিয়ে আমরা আবার কথা বলবো। তার আগে আমরা দর্শক এই নদী দূষণ নিয়ে একটি প্রতিবেদন আছে, তা দেখে আসবো। ঢাকার চারপাশে নানাভাবে দূষিত হচ্ছে নদী। বিশেষ করে বুড়িগঙ্গা ট্যানারির বর্জ্যে নদীর মারাত্মক ক্ষতি হচ্ছে। যে কারণে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য সরকারের পরিকল্পনাও রয়েছে। হাজার হাজার স্টম্প, সুয়ারেজ ড্রেন, সুড়ঙ্গ এবং নালা দিয়ে বর্জ্য নদীতে যাচ্ছে। বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশে নদীগুলো দূষণমুক্ত করতে এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারপরেও এখনও দূষণমুক্ত হচ্ছে না ঢাকার চারপাশের নদীগুলো। স্যার, আপনি প্রতিবেদনে দেখলেন, তো এই বিষয়ে একটু জানতে চাইব যে আপনি এই আলোচনার আগেই বলেছেন যে নদী রক্ষা কমিশন এবং সরকার এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে এবং কনসালটেন্ট আপনারা নিয়োগ করেছেন যে পুরো নদীটাকে দূষণমুক্ত করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়। আপনি একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে ঢাকার ট্যানারি প্রায় 30% দূষিত করে। ট্যানারি আমরা স্থানান্তরের ব্যবস্থা নিয়েছি কিন্তু সাভারে, আপনি জানেন সেখানে সেন্ট্রাল ইটিপি করার কাজ চলছে এবং মালিক তাদের একটা টাকা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 250 কোটি টাকা, এবং তাদের জন্য সেখানে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে তাদের ভবন নির্মাণ হচ্ছে, ফ্যাক্টরিগুলো নির্মাণ হচ্ছে। আমরা তাদের একটা টাইম দিয়েছিলাম ডিসেম্বর পর্যন্ত, কিন্তু এর মধ্যে হয়তো পারবে না, একটু সময় লাগবে। আমি আশা করি হয়তো যে কোনো সময় আমরা কিন্তু ট্যানারি সম্পূর্ণরূপে সরিয়ে নেব। কোনো নির্দিষ্ট কোনো মাস পর্যন্ত কি সময় দিয়েছেন নাকি? এটা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা যেহেতু আমার মন্ত্রণালয়, আমি সুনির্দিষ্ট সময়টা আমি বলতে পারবো না। স্যার, আসলে ঢাকাবাসী জানতে চায় যে ঢাকার চারপাশে যে নদীগুলো আছে, আপনি শুরুতে বলেছিলেন যে অলরেডি একটা কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, তারা এগুলো পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণের পর আসলে আপনাদের এই বর্জ্যমুক্ত করার জন্য কি কি ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন? এইটা কনসালটেন্ট যেটা তাদের এই পর্যবেক্ষণ ঠিক না, তারা স্টাডি করবে। স্টাডি করে এটা কি দেশীয় না বাইরের? এটা বিদেশি একটি কোম্পানি। এই স্টাডি, এটা আবার পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে,
এবং এটাও আমি মোটামুটি বলতে পারেন যে মনিটরিংটা আমরা করে থাকি। তো সেটা একটা কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে, তারা স্টাডি করবে, স্টাডি করে তারা একটা রিপোর্ট দেবে। ওই রিপোর্টের ভিত্তিতেই আমরা পরবর্তীতে কী করে এইটাকে আমরা তৈরি করব। আমি একটা প্রাথমিক ধারণা দিলাম যে এইটা করা হবে, তো ওই কনসালটেন্ট রিপোর্টের পরেই আমরা সেইভাবে অগ্রসর হব। নদী দূষণ প্রতিরোধের আমি আশা করি যদি আমরা এই কার্যক্রমটা মানে এই কনসালটেন্ট আর ডিজাইন ইত্যাদি করতে প্রায় 5 বছর সময় লাগবে, তাতে 1 বছর প্রায় চলে গেছে, আরও 4 বছর লাগবে এগুলো করতে। তো এর মধ্যে আমরা কিছুটা হলেও অন্তত ট্যানারি সরিয়ে ফেলবো, আরও কিছু অ্যাওয়ারনেস ক্রিয়েটের ব্যাপারটা আমরা করেছি। মূল ব্যাপারটা হলো শিল্প বর্জ্যটা, এইটাকে যদি আমরা রোধ করতে পারি তাহলে পরে আমাদের অনেকটা আমরা রক্ষা পাবো। আবার মালিকদের সমস্যা হলো, মালিকরা যেটা করেন সেটা হলো যে তারা তাদের কিছু নিজস্ব ইটিপি আছে, তো নিজেরা ইটিপি চালায় না, কারণ ওদের খরচ বেশি। ওই জন্য তাদের ড্রেনটা সব নদীর মধ্যে দেওয়া হয়ে গেছে। যখন পরিবেশ অধিদপ্তরের লোক যায় তখন একটু চালালো এবং দেখালো হ্যাঁ আমরা চালাচ্ছি। এই সমস্যাটা মালিকদের এই মানসিকতা থেকেও দূর করতে হবে, তাদের এই ধরনের মানসিকতা তাদের দূর করতে হবে। স্যার আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। ফিরে এলাম নিউজ ইনসাইডে। এখন 140 কিলোমিটার হলো ঢাকার 4টি নদীর চারপার। আমরা কেবল 20 কিলোমিটার কাজ শেষ করেছি। এই বছর এই মেয়াদে আমরা 50 কিলোমিটার করব। সবটাই করতে হবে, করলে পরে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো যে আপনি নদী দখলটা করতে পারবেন না। কবে নাগাদ শেষ হবে পুরো 140 কিলো? অনেক সময় লাগবে। আমরা এই মেয়াদে আমরা নির্ধারণ করেছি, এই মেয়াদে আমরা 50 কিলোমিটার, আমরা গত মেয়াদে করেছি 20 কিলোমিটার। এটা কিন্তু একটা নতুন চিন্তা, কারণ এইটার ফলে আমরা লক্ষ্য করেছি এখন আর ওই ওয়াকওয়ে পার হয়ে কেউ আর নদী দখল করতে যাবে না। স্যার আমরা এখন শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা আপনাদের স্যারের কাছে প্রশ্ন থাকলে করতে পারেন। আমি বাসুদেব রায় মনোজ, ইংরেজি বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। স্যার আপনি মহান মুক্তিযুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে, যেমন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে আপনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিলেন, আজকের দিনে এসে আপনার প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এবং আপনার প্রত্যাশিত বাংলাদেশ কতটুকু আপনি বর্তমানে রূপায়ণ করতে পেরেছেন? তুই সুন্দর প্রশ্ন করেছো। আসলে আমার জন্ম সার্থক, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার জীবন ধন্য, আমি একজন মুক্তিযোদ্ধা। তোমরা হয়তো মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ পাওনি, কিন্তু একটি মুক্তিযুদ্ধ কিন্তু সামনে রয়ে গেছে, আরেকটি, সেটি কি জানো? অর্থনৈতিক মুক্তি এবং এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত করা। এই দায়িত্বটা কিন্তু আজকে তোমাদের প্রজন্মের কাছে, কারণ আমরা তো তোমাদের বয়সে আমরা মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং তোমাদের জন্যই আজকে আমাদের এই দেশ, তোমাদের জন্য, তোমাদের আগামী প্রজন্মের জন্য আবার তোমাদেরকে তৈরি করতে হবে সেইভাবে দেশটাকে। যেমন করে দেখো যে মসজিদের মধ্যে বোমা মারা, এটা তো কোনো মুসলমান করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। বিএনপি জামাত মিলে যেভাবে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, এইটা কি মনে করো যে কোনো ধর্মে আছে? কোনো ধর্মে একজন মানুষকে পুড়িয়ে মারতে পারে না। এই যে কাজগুলো, সেগুলো কিন্তু মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযুদ্ধের পরে এগুলো আমাদের প্রত্যাশা ছিল না। কিন্তু কেন হলো এই কারণে, জাতির পিতা বঙ্গবন্ধু মাত্র 3 বছর 7.5 মাস এই দেশে রাষ্ট্র পরিচালনা করার তার সুযোগ হয়েছিল, এবং তিনি যেভাবে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, তাকে হত্যার পরে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংস করে দিয়ে জিয়াউর রহমান যখন ক্ষমতা এলেন, তারপরে পরবর্তী যারা এলেন তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধকে কিন্তু বা মুক্তিযোদ্ধাদের কিন্তু মূল্যায়ন করেননি। শেখ হাসিনা মূল্যায়ন করেছেন। মুক্তিযোদ্ধারা আজকে রাষ্ট্রীয় সম্মান পাচ্ছে। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে তো আমরা দেশ স্বাধীন করেছি, এবং তোমাদের মতো কত বাবা মা, তোমাদের মতো কত সন্তান আমাদের হারিয়ে গেছে, কত মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। এগুলো তো সবই করেছে জামাত ইসলাম, রাজাকার, আলবদর, পাকিস্তানি সেনারা। তাদের বিচার এখন যখন চলছে, আমাদের প্রত্যাশা ছিল বঙ্গবন্ধুকে হত্যার পরে, বঙ্গবন্ধু কিন্তু এই কাজটি শুরু করেছিলেন। বঙ্গবন্ধু 1972 সালে কিন্তু বিচারের কাজ শুরু করে 11,000-এর মতো এই যুদ্ধাপরাধীদের তিনি গ্রেপ্তার করেছিলেন, এবং বিচারের কাজ শুরু করে সিকোন আলী নামে একজনের ফাঁসিও হয়েছিল যুদ্ধাপরাধীদের কারণে। কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পরে কিন্তু সেই সকল যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে তিনি দল গঠন করেছিলেন। কাজে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ শুধু চেতনা একটা আদর্শ, এটা আদর্শবিহীন কোনো মানুষ সে কিন্তু দেশ জাতির কোনো কল্যাণ করতে পারে না। সুতরাং আমাদের দায়িত্ব হলো যে একটি আদর্শ বুকে ধারণ করতে হবে তোমাদের, সেটি হলো, সেই আদর্শটি হলো মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা। এখন দেখেন ষড়যন্ত্রটা কোথায়, এরা দেশে বসেই নয়, এখন বিদেশেও তারা ষড়যন্ত্র করছে। কিভাবে?
পাকিস্তান তারা পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব নিল কাদের মোল্লার ফাঁসির পরে, তারা নিন্দা প্রস্তাব নিল পার্লামেন্টে। কামরুজ্জামানের ফাঁসির পরে আমরা দেখলাম যে পাকিস্তানের রাস্তায় তারা জামাত ইসলাম বিক্ষোভ মিছিল করলো। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আগে কিছুক্ষণ আগেই ফোন করলেন, চিঠি লিখলেন ইমরান খান, সে তেহরিক ইনসাফ নামে একটি রাজনৈতিক দলের নেতা। তো এই ইমরান খান হলো ক্রিকেটার ইমরান খান। এই ইমরান খানের পরিচয়, আসল পরিচয়টা কি? আসল পরিচয় হলো যেই ভুট্টো নিয়াজি বাংলাদেশের এই 30 লক্ষ মানুষ হত্যার জন্য দায়ী, যে ভুট্টো নিয়াজি আমার 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির জন্য দায়ী, সেই ভুট্টো নিয়াজির যে নিয়াজি তার হলো আপন ভাতিজা হলো ইমরান খান। এ হলো ইমরান খান নিয়াজি। উনি এখন নিয়াজিটা বাদ দিয়ে লিখছেন। এই নিয়াজি সে তো সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মিথ্যা সার্টিফিকেটও দিছে। সুতরাং এরপরে শুধু সেখানেই শেষ করে নাই, পররাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা খুব উদ্বেগ প্রকাশ করেছে মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের ফাঁসির পরে। এবং আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের তিনি কি বলেছেন? বলেছে যে বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধ হয়নি, কোনো গণহত্যা হয়নি, কোনো অন্যায় হয়নি। তাহলে 71 সালে কী হয়েছে? এতগুলো মানুষ যে শহীদ হলো, এটা কি? এটা কি তারা গণহত্যা মনে করেন না? কীভাবে আমাদেরকে হত্যা করেছে? আবার ঢাকায় বসে ঢাকা পাকিস্তানের দূতাবাস তারা কি ষড়যন্ত্রগুলো করছে আপনি জানেন। মাজার খান সে পুলিশের হাতে ধরা পড়েছিল জঙ্গি তৎপরতার কারণে, ভুয়া কারণে, পাসপোর্ট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেখানে পাকিস্তানের হাই কমিশনার তাকে মুসলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে বিদেশে পাঠিয়েছে। আর এক মহিলা ফারহানা আসাদ, সেও একই কাজ করেছে। এই গতকালকে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হলো। এই কাজ শুধু এখানেই না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর ডেভিড, সে কি বলেছে? বলেছে যে যুদ্ধ অপরাধের যদি বিচার হয় তাহলে মুক্তিযোদ্ধাদের বিচার হবে। কি অদ্ভুত কাণ্ড। আমরা স্যার আবার পরের প্রশ্ন চলে যাব, আপনার স্যারকে প্রশ্ন করতে পারেন। স্যার আমি জেরিন তাসনিম, বিবিএ ডিপার্টমেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বলছি। স্যার আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আমরা শুনেছি পটুয়াখালীতে পায়রা বন্দর নামে একটি গভীর সমুদ্র বন্দর তাদের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এখন এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির উপর কীরূপ প্রভাব ফেলবে? পায়রা বন্দরটা আমাদের অর্থনীতিতে একটা বিশাল সম্ভাবনার, কারণ এই পায়রা বন্দরটা মানে গভীর সমুদ্র বন্দরের মতোই। আমরা এই জানুয়ারিতে কিন্তু ইনশাআল্লাহ আমরা পায়রা বন্দরে প্রথম এনকারেজ করে, পায়রা বন্দর তো পুরো আমরা করতে পারিনি কারণ এটা তো একটা জাদুমন্ত্র না যে হয়ে যাবে ফুদিলে। আমরা প্রথম এনকারেজ করে বড় জাহাজ আমরা সেখানে লাইটারাইজ করবো, অর্থাৎ ছোটো জাহাজে নিয়ে আসবো ঘাটে। তাহলে এই যে পায়রা বন্দর, সেখানে একটা বিশাল কর্মযজ্ঞ হচ্ছে। পায়রা বন্দরে আমরা আশা করি 18 সালের মধ্যে জেটি টেটি আমরা নির্মাণ করে আমাদের ঘাটেই তখন জাহাজ চলে আসবে। সেই কাজটি আমরা শুরু করেছি। সেখানে একটা শহর, একটা মডার্ন সিটি গড়ে উঠবে, সেখানে এয়ারপোর্ট হবে, সেখানে অনেক ব্যবসা বাণিজ্য হবে। আমাদের দক্ষিণ অঞ্চলে একটা বিশাল কর্মযজ্ঞ সেখানে হচ্ছে। শুধু পায়রা বন্দর না, আমরা আরেকটা কাজে হাত দিয়েছি, সেটি হলো যে দক্ষিণাঞ্চলে আমরা শিপইয়ার্ড জোন আমরা নির্মাণ করছি। সেখানে জাহাজ নির্মাণ হবে, জাহাজ ভাঙা রিসাইকেলিং সেটা হবে। এগুলোর ফলে আমাদের দেশের অর্থনীতিতে একটা বিশাল, আজকে যেমন যেখানে আমরা যখন ক্ষমতা এসেছিলাম 5.7 ছিল আমাদের প্রবৃদ্ধি, আমরা সেখানে এখন 6.5-এ এসে দাঁড়িয়েছি। আমাদের আশা করি এই পায়রা বন্দর, পদ্মা সেতু, দেখো পদ্মা সেতু নিজস্ব টাকায় কিন্তু আমরা করছি। কত বড় সাহসের পরিচয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, একটা অবিশ্বাস্য, অস্বাভাবিক মনে হয় অনেকের কাছে। কিন্তু উনি এখন এই দুইটা কাজ আমাদের যদি হয়ে গেলে আমাদের অটোমেটিক্যালি, অন্তত আমি মনে করি প্রায় 1.5-2% প্রবৃদ্ধি আমাদের হয়ে যাবে। আমরা পরের প্রশ্ন চলে যাব, আপনারা আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, আমরা প্রতিদিন বিভিন্ন খবরের পাতায় বা নিউজ চ্যানেলে দেখতে পারি যে নৌ পরিবহনের পাশাপাশি সড়ক ব্যবস্থার রুটেও অনেক দুর্ঘটনা ঘটছে। আপনাকে এই ব্যাপারে অনেক ব্যবস্থা নিতেও দেখি। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে ভবিষ্যতে এই ক্ষেত্রে আরও নিরাপত্তা, সড়ক পথটা আরও নিরাপদ করার জন্য মানে আপনার থেকে কি পদক্ষেপ আছে? তোমাকে ধন্যবাদ, ভালো একটা প্রশ্ন করেছো। এবং এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে এই 15 সালে মাত্র 2টা দুর্ঘটনা ঘটেছে। আমি ইনশাল্লাহ আশা করি আগামী বছর আল্লাহর রহমতে আমি অন্তত আশা করি 0 পয়েন্টে নিয়ে আসতে পারবো। 0 মানে আমরা একেবারে
মানে দুর্ঘটনা মুক্ত করতে পারবো নৌপথকে। সড়ক পথের কথা বলেছি, সড়ক পথটাও কিন্তু দুর্ঘটনার অনেক কারণ, নৌ দুর্ঘটনাও কিন্তু কারণ অনেক। এটা তো শুধু যদি বলি যে আনফিট লঞ্চ বা চালক ভালো না বা এই না, হতে পারে সব কিছুই অনেকগুলো কারণ। লঞ্চের মানে একটা কারণ হতে পারে, চড়ায় হঠাৎ করে ধাক্কা খেলে উল্টে যেতে পারে, তারপরে চালক প্রশিক্ষিত না হলে সেটা হতে পারে, তারপরে ঝড় তুফান বাতাস, হঠাৎ করে দমকা হওয়া বা টর্নেডোর মধ্যে পড়ে গেলে হতে পারে, নানা কারণে দুর্ঘটনা হতে পারে। সড়ক পথেও অনেক কারণ আছে, শুধুমাত্র ড্রাইভার এই জন্য দায়ী নয়। ড্রাইভার একটা দায়ী, কিন্তু কতটুকু দায়ী সেটা যখন মানে তদন্ত হয় তখন সেটা বেরিয়ে আসে। তো সড়ক দুর্ঘটনা কিন্তু অনেক কমে এসেছে। তোমরা যদি পরিসংখ্যান নাও, আমি আশ্চর্য হয়ে যাই যে বিশ্ব ব্যাংক, তারপরে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা একটা রিপোর্ট কিছুদিন আগে দিয়েছিল। বিশ্ব ব্যাংক বলেছে যে বাংলাদেশে 12,000 দুর্ঘটনা ঘটে এক বছরে, আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে 18,000 দুর্ঘটনা ঘটে এক বছরে। আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে ওনাদের এই হিসাবে প্রতিদিন 60 জন লোক তারা দুর্ঘটনা মারা যাচ্ছে। তোমরাই বলো, প্রতিদিন কিন্তু টেলিভিশনের স্ক্রিনে এখন আমরা ক্যাপশনে দেখতে পাই যে কয়টা দুর্ঘটনায় কজন লোক মারা গেল। তাতে আমাদের গড় হিসাব যদি আমরা ধরি যে অতিরিক্ত গড়ে 10 জন হয়, তাহলে কত হয়? 3,500 হয়। আসলে পুলিশের রিপোর্টে এখন অনেক কমে এসেছে। তোমরা যদি আরিচা রোড দিয়ে যাও, একসময় আরিচা রোডে বহু দুর্ঘটনা ঘটতো। যেই বাঘগুলো ছিল সেই বাঘগুলো আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয় সেটাকে, যে বাঘগুলো অনেকটা সোজা করেছেন, গাছগুলোর পাশে কেটে দিয়েছেন, ডিভাইডার করে দিয়েছেন, রাস্তা প্রশস্ত করেছেন। এখন কিন্তু এই ঢাকা আরিচা রোডে এত দুর্ঘটনা নেই। আমি তোমাদের একটা পরিসংখ্যান দিয়ে চাই, 2012 সালে প্রায় 500-র মতো এই দুর্ঘটনা ঘটেছিল। 2013 সালে 100 নিচে এসে দাঁড়িয়েছে। কিভাবে হলো? ওই যে বাঘগুলো যেটাকে বলি আমরা ব্ল্যাক স্পট, এই ব্ল্যাক স্পটগুলো আমরা অনেকটা নিয়ন্ত্রণ করেছি। তারপরে এখন যখন চাইল্ড লেন হয়ে যাবে, একসময় দেখো যে কীভাবে চিটাগাঙে বিভিন্ন দুর্ঘটনা করতে এখন কমে এসেছে, যেহেতু অনেক চাইল্ড লেন হয়ে গেছে, ময়মনসিংহে চাইল্ড লেন হচ্ছে। রাস্তা যত ভালো করা যাবে, আমাদের প্রশিক্ষণের ড্রাইভারদের যত প্রশিক্ষিত করা যাবে, তাদের যত অ্যাওয়ারনেস করা যাবে, তাদের সচেতন করা যাবে, গাড়ির ফিটনেস ইত্যাদি এগুলো ঠিক মতো হবে, সব কিছু যখন ঠিকঠাক মোটামুটি মানে আমরা করতে পারবো, তখন দুর্ঘটনা আরও কমবে। দুর্ঘটনা সারা দুনিয়াতেই হয়, যত উন্নত দেশ আছে সেই দেশেও হয়। আমাকে একজনে প্রশ্ন করেছিলেন এরকম টকশোতে, যে লন্ডনে উদাহরণ দিল যে 2-2.5% মতো দুর্ঘটনা ঘটেছে, আর আমাদের বাংলাদেশে সেখানে তো যে একটা সংখ্যা বললো যে এত দুর্ঘটনা ঘটেছে। এত দুর্ঘটনা মানে কেন ঘটলো? তাই আমি বললাম যে আপনি লন্ডনের কথা বললেন, লন্ডনে কি আমাদের এই হাইওয়ের মতো নসিমন করিমন চলে? যে আমাদের এখন বহু দুর্ঘটনায় নসিমন করিমন, যেগুলো ছোট গাড়ি, এগুলো হাইওয়েতে বন্ধ করার পরেও ফাঁকতালে চলার ফলে কি হয়েছে? তাদের সঙ্গে সংঘর্ষে কিন্তু বেশি নিহত হয়। তারপরে হ্যাঁ, ট্রাক বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, অনেক দুর্ঘটনা হয়ে থাকে, তবে দুর্ঘটনার সংখ্যা কিন্তু কমে এসেছে, অনেক কমে এসেছে। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। ফিরে এলাম নিউজ ইনসাইডে। দর্শক, আমরা কথা বলছিলাম নৌ দুর্ঘটনা নিয়ে। এই বিষয়ে আমরা এখন একটা প্রতিবেদন দেখব। কঠোর নজরদারি থাকলেও এখনও অনেক লঞ্চ মালিকরা নিয়ম মেনে চলছে না। বিশেষ করে ঈদ মৌসুমে লঞ্চে থাকে উপচে পড়া ভিড়, আর এ সময়টিতে অতিরিক্ত যাত্রী লঞ্চে যেন না ওঠে সেদিকে নজরদারি বাড়ানো প্রয়োজন। মালবাহী কার্গোর ধাক্কায় মাঝে মধ্যে নৌ দুর্ঘটনার খবর পাওয়া যায়। আইনের কঠোর প্রয়োগ হলে নৌ দুর্ঘটনা শূন্যের কোঠায় নেমে আসবে। স্যার, আমরা পুরনো কিছু ঘটনাকে তুলে ধরেছি এবং
আইনের প্রয়োগের বিষয়টি এখানে উঠে এসেছে, যেখানে অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে আরও কড়াকড়ি আইন থাকলে হয়তোবা নৌ দুর্ঘটনা কমে আসতো। তো এই বিষয়টাকে স্যার আপনি কীভাবে দেখছেন? চারজন সরকারের সময় কিন্তু 31টা দুর্ঘটনা ঘটেছে, 15 সালে মাত্র 2টি দুর্ঘটনা ঘটেছে। তাহলে নিশ্চয়ই আমরা স্বীকার করছি যে আমাদের দুর্ঘটনা কমে এসেছে। কীভাবে কমলো? আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি। যেমন মনে করেন আমাদের যারা চালক তাদের প্রশিক্ষণের ব্যাপারটা, আমাদের নৌযান যেগুলো প্ল্যান ডিজাইন ইত্যাদিতে ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করা, এবং ফিটনেসবিহীন নৌযান চলাচল করতে না দেওয়া, ওভারলোডিং করতে না দেওয়া, মালিকদেরকে এগুলো বাধ্য করা। তাহলে এখন কেন ঘটছে না 31টা, কেন হচ্ছে না দুর্ঘটনা, বা 15-20 কেন হচ্ছে না? এই কারণে এমন কিছু মেজার আমরা নিয়েছি যে এই মেজারগুলোর কারণে আজকে এই দুর্ঘটনা কমে এসেছে। এবং এখন যে দুর্ঘটনা, যেটা আপনাদের রিপোর্টে বলা হয়েছে, এখন কিছু দুর্ঘটনা ঘটছে যেগুলো ট্রলারের উপর আমাদের নিয়ন্ত্রণ কম। কারণ হঠাৎ করে কোন ট্রলার কোন দিক দিয়ে কে যাচ্ছে, এত মানুষ তো আমাদের নাই। আর ওই ট্রলার রেজিস্টার্ড ট্রলার না, তো ওই ট্রলারে কোনো আপনার রিভার্সিবল গিয়ার নাই, ওই ট্রলারের কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা, চালক যারা তারা প্রশিক্ষিত কোনো চালক নয়। এটাকে কীভাবে আপনি করবেন, তাদের নিয়ন্ত্রণ করবেন? এইটা হলো দুর্ভাগ্য আমাদের। এবং এখন যে দুর্ঘটনা কিছু মারা যাচ্ছে সেটা হলো কিছু ট্রলারে। তবে লঞ্চ দুর্ঘটনা ইনশাআল্লাহ কমে এসেছে। আমি এই লঞ্চ দুর্ঘটনা ইনশাআল্লাহ জিরোতে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা আবারও শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি সাবিদ আক্তার রোজি, ইংলিশ ডিপার্টমেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাই বিভিন্ন উন্নয়ন দেশগুলোতে যে বিভিন্ন রকমের ফ্যামিলি প্যাকেজগুলো আছে, 3 থেকে 7 দিন অথবা এর চেয়েও বেশি কিছুদিন ধরে, মানে ওনারা বিভিন্ন রকমের ট্যুরে যাচ্ছে। তো এভাবে আমাদের দেশে সেটা কখন হবে, বা যদিও হয়ে থাকে সেটা কখন বাস্তবায়িত হবে? তোমার প্রশ্নটা খুবই সুন্দর, এবং আমরা এটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই প্যাকেজ ট্যুরের জন্য এটা একটা বড় জাহাজের দরকার। তো আমাদের ওই বড় জাহাজ আমাদের নিজস্ব নেই। একটা শিপিং কোম্পানি তারা আমাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছে, এটা এই অক্টোবরেই তাদের চালু করার কথা ছিল, কিন্তু এখনও তারা আনতে পারেনি। একটা এই ধরনের ট্যুর, প্যাকেজ ট্যুর, তারা যেমন সাগরে আপনি 2 দিন ঘুরবেন বা 3 দিন থাকলেন, বা এখন আরেকটি আমরা ওই কোস্টাল শিপিং এগ্রিমেন্ট যেটা আমরা ইন্ডিয়ার সঙ্গে করেছি, এর ফলে এখন দেখবেন যে আমরা ওই আমাদের ভারত থেকে শুরু করে বাংলাদেশ হয়ে মিয়ানমার বা সিঙ্গাপুরে কিন্তু আপনি এই ক্রুজ সার্ভিস চলাচল করবে। এটা কবে নাগাদ? এইটা এখনও বলা মুশকিল, কারণ এর জন্য শিপের দরকার। তো আগে তো এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। এখন যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে, বাংলাদেশের হয়তো মালিকটা শিপ তৈরি করবে, ভারতের শিপ তৈরি করবে, এবং কতটা এখানে ভায়াবল হবে সেটা তারা অ্যানালাইসিস করে তারপর এটা করবে। তবে আমরা কাজটা শুরু করে দিয়ে গেলাম, আজ হোক কাল হোক এটা অবশ্যই হবে। আর আমরা একটা ছোট ধরনের আমরা ক্রুজ সার্ভিস করছি, যেটা ঠিক বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রাষ্ট্র প্রধান অথবা সরকার প্রধানরা আসেন, যারা একটু নৌভ্রমণ করেন, তার জন্য কিন্তু আমাদেরও ঠিকই বলছে, আমাদের কোনো মানে ক্রুজ করার মতো আমাদের কোনো জাহাজ নাই। তো আমরা এই ক্রুজ সার্ভিস করার জন্য ইতিমধ্যে অলরেডি আমরা টেন্ডারও করে ফেলেছি। আশা করি 17 সালের মাঝামাঝি না হোক 17 সালের মধ্যেই আমরা এটা চালু করতে পারবো। আমি সুস্মিতা দত্ত, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বলছি। স্যার, নদী খননের ব্যাপারে সরকারের পরিকল্পনাটা কি? তোমাকে ধন্যবাদ। এই প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু 1972 থেকে যখন ক্ষমতায় ছিলেন, 3 বছর 7.5 মাসে তিনি 7টা ড্রেজার ক্রয় করেছিলেন। কারণ নদী তো আর ওরা কোদাল দিয়ে খনন করা যাবে না, নদী খনন করার জন্য দরকার ড্রেজার। বঙ্গবন্ধু 7টা ড্রেজার নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য ক্রয় করেছিলেন, আর পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য ক্রয় করেছিলেন 16টি ড্রেজার। এরপরে আর কোনো সরকার একটা ড্রেজার নৌ মন্ত্রণালয়ের জন্য ক্রয় করে নাই। এত বছর এত সরকার এলো গেল, কেউ কিন্তু এই নদী খননের জন্য ড্রেজার ক্রয় করেনি। 96-তে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য 5টা ড্রেজার ক্রয় করেছিলেন, নৌ মন্ত্রণালয়ের জন্য তখন করেননি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে বাংলাদেশের 24,000 কিলোমিটার নৌপথ ছিল, সেই নৌপথ এখন এসে দাঁড়িয়েছে মাত্র 3,600 কিলোমিটার। বর্ষাকালে 6,000 কিলোমিটার এসে দাঁড়ায়। এই নদীগুলো যদি খনন না করি আমরা, তাহলে কি অবস্থা দাঁড়াবে? সেই লক্ষ্য নিয়ে আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদেরকে
একটি মহাপরিকল্পনা গ্রহণ করলেন। সেই মহাপরিকল্পনার মধ্যে 53টি নৌপথ এবং 12টি বিশেষ নৌপথ খননের জন্য উনি বরাদ্দ রাখলেন 11,470 কোটি টাকা। এখন আমাদের তো টাকা আছে, কিন্তু আমাদের তো ড্রেজার নেই। কারণ আমরা গত মেয়াদে ড্রেজার নির্মাণ করেছি 14টি, তার মধ্যে 11টি সার্ভিসে আছে, 3টি এখনও সরবরাহ হয়নি। সেই 3টি হয়তো আমরা এই জানুয়ারি মাসে পেয়ে যাব। তাহলে বঙ্গবন্ধু 7 আর আমাদের 11, এই 18টা ড্রেজার আমাদের সম্পদ। এর আগে কখনো তাহলে ড্রেজার কেনা হয়নি? না, কোনো ড্রেজার হয়নি। বঙ্গবন্ধুর পরে কেউ ড্রেজার কেনেনি। এই 18টা আমাদের সম্পদ। আমি তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েই প্রাইভেট সেক্টরকে তখন উৎসাহিত করলাম। প্রাইভেট সেক্টরে আনা হলো 26টা। কিন্তু আমাদের যে মহাপরিকল্পনা, এটা বাস্তবায়ন করতে ন্যূনতম যদি ড্রেজার দরকার হয় 60টি ড্রেজার লাগবে, একদম ন্যূনতম। 100 হলে আরও ভালো। এখন আমাদের হাতে টাকা আছে, আমরা টেন্ডার দিতে পারছি না। নদীর বিভিন্ন জায়গায় খনন দরকার। নদীও তো এমন জিনিস, এটা প্রাণ কেন আছে? তুমি যদি আজকে মনে করো যে 7 দিন গোসল করলা না, তাহলে তোমার শরীরের কী অবস্থা দাঁড়াবে? বা তুমি এই ধরনের যে তুমি একটা ইয়েতে দেখবা, খালেই দেখবা যে খাল যদি খনন না করে, তার খালটাও কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে বর্ষার পানিতে পলি পরে পড়ে। তাহলে এই নদী সংস্কার করতে হবে। 2টা কাজ আমরা করি, একটা হলো ক্যাপিটাল রেজিং, বড় ধরনের খনন, আর একটা হলো প্রতি বছর খনন, যেটাকে আমরা বলি তোমার সংস্কার, মেনটেন্যান্স ড্রেজিং। তাই মেনটেন্যান্স ড্রেজিংটা কিন্তু আমাদের ছিল না, ক্যাপিটাল ড্রেজিংও ছিল না। আমরা কি করলাম, এই 24টি নৌপথ খনন করার জন্য, 53টা কথা বললাম, 24টি নৌপথ খনন করার জন্য, আর বিশেষ 12টি, এই 65টা নদীর মধ্যে 36টা নদীপথ খননের জন্য আমাদের টাকা বরাদ্দ দিলেন। আমাদের হাতে টাকা আছে। আমরা ইতিমধ্যে যেই নদীর মধ্যে দিয়ে মানুষ হেঁটে যেত, মংলা ঘষিয়াখালী চ্যানেল, নদীর মধ্যে দিয়ে মানুষ হেঁটে যেত, নৌকা দিয়ে সিঁড়ি তৈরি করে তারপর হেঁটে যেত, সেই নদী এখন 12 ফুট গভীরতা সম্পন্ন জাহাজ চলাচল করছে। আমরা সেটা করেছি। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। এখন 2টো প্রশ্ন আছে, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক একটি প্রশ্ন, যে একটু বৃষ্টি হলে আমরা দেখি ঢাকা শহরে জলাবদ্ধতা তৈরি হয়। তো ঢাকার যে খালগুলো আছে, আমরা এরই মধ্যে দেখেছি যে অনেক খাল আপনারা দখলমুক্ত করার চেষ্টা করেছেন এবং অনেক খাল দখলও হয়ে গেছে। তো এই খালগুলো উদ্ধারের ব্যাপারে আপনার মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা? আমি আগেই বলেছি আপনাকে টাস্ক ফোর্সের কথা। সেই টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা সেখানে আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমি এই টাস্ক ফোর্সের সভাপতি হিসেবে আমি এই কাজটি করছি। এটা ওয়াসার কাজ। ঢাকা শহরে 46টা খাল ছিল। হ্যাঁ, 46টা। আর এখন ঢাকা শহরে খুঁজে পাবে খুব বেশি হলে 2-4টা খাল, যা কিছুটা সচল। আমরা এই 46টি খালের মধ্যে 23টি খালের সন্ধান আমরা পেয়েছি। এর মধ্যে 13টি আমরা উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে 2টি ইতিমধ্যে আমরা করেছি, একটা হলো কল্যাণপুর ক খাল, আরেকটি হলো রামচন্দ্রপুর খাল। বেশি দূরে যাওয়া দরকার নাই, তোমরা গিয়ে দেখবা যে ওই যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ওইটার পূব পাশে এবং পঙ্গু হসপিটালের পূব পাশের একটা খাল দেখবা, গিয়ে দেখবে যে সেই খাল কিন্তু একসময় মানে একটা ছোট্ট নালার মতো হয়ে গেছিল। 2 দিকে ভরাট করে মানুষ সেখানে দখল করে নিয়েছিল, সব উচ্ছেদ করে এখন বেশ বড় খাল, সেটার পার বাধাই করে সুন্দর করে এবং ওয়াকওয়ে পর্যন্ত করে দেওয়া হয়েছে। একইভাবে আমরা কল্যাণপুর খালের ওইটা করেছি। অদ্ভুত ব্যাপার কি জানো, এই 2টা খাল আমি এর মধ্যে ভিজিট করতে গেলাম, গিয়ে দেখি আবার মাচা করে, খালের এপার ওপার মাচা করে, তার উপরে ঘর দুয়ার করে বেশ তারা বহাল তবিয়াতে আছে, সেগুলো গিয়ে ভাঙতে হয়েছে। আমাদের সমস্যা হলো মানুষের যে এই জমি দখলের প্রবণতা, এটা খুবই খারাপ। একটা মাদ্রাসা, দোতলা একটা মাদ্রাসা ভেঙে ফেলতে হয়েছে আমাকে, এবং দুটি দখলমুক্ত করতে গিয়ে, এবং 2টি 5তলা ভবন, এই খাল উদ্ধার করতে গিয়ে 5তলা ভবনে আংশিক ভেঙে ফেলেছি। এবং তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এখন প্রতিদিনই কিন্তু ভাঙচুর বিভিন্নভাবে আমরা করছি, অবৈধ দখল সব উচ্ছেদ করছি। আর কিছুদিন পরে তোমরা দেখবা যে, আমি আশা করি আগামী বছরের মধ্যে তোমরা দেখবা যে সদরঘাট থেকে পূব দিকে যে রাস্তাটা, সেটাকে বলে বাকলান বাঁধ। সেই বাকলান বাঁধ নিয়ে আমরা কিন্তু এখন ওই আর সদরঘাটকে আরেকটা এক্সটেনশন আমরা করছি, সেটা হলো শ্মশানঘাটে। সেই শ্মশানঘাটে আমরা সেখানে একটা নতুন আমরা একটা টার্মিনাল ভবন করব,
এবং সেখানে একটা রাস্তাটাকে আমরা চমৎকার করব, ওয়াকওয়ে করব। আর ওই নদীর পাড় দিয়ে যত স্থাপনা আছে সব স্থাপনা কিন্তু আমরা তুলে দিয়ে ওই যতগুলো সম্ভব আমরা বনায়ন করব। কারণ এই মানুষ তো এই সব জায়গা দেখলে তখন তারা আনন্দ পাবে। আমরা সেইভাবে কিন্তু কাজ করে যাচ্ছি। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা মুক্তিযোদ্ধার চেতনায় সবাইকে আপনি বললেন যে সামনের দিকে পথ চলার জন্য। তো এই মুক্তিযোদ্ধার চেতনায় যারা আঘাত করবে বা করছে, তো সামনের দিনগুলোতে আপনি কি নতুন করে কোনো পদক্ষেপ বা কোনো সংগ্রাম বা ডিফারেন্ট কিছু করার পরিকল্পনা আছে কিনা? এখন যে কাজটি আমরা করছি, আপনি জানেন যে কথাগুলো আগে বললাম, যে ষড়যন্ত্র চক্রান্ত যা চলছে এবং জঙ্গিবাদী যে কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো প্রতিহত করার জন্য, এবং পাকিস্তানের যে 195 জন যুদ্ধাপরাধীদের বিচার করার কথা ছিল সেটা তারা বিচার করেনি। আমাদের সম্পদ পাকিস্তান দেয়নি, অনেক সম্পদ রয়ে গেছে, এবং আরও অনেকগুলো পরিকল্পনা নিয়েই আমরা, এগুলো কিন্তু আমাদের দাবি নয়, শুধু দাবি নয়, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা একটি সংগঠন গড়ে তুলেছি, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ গণবিচার, এই নামে এই সংগঠনের একটি ঘোষণার মধ্যে আমরা এই সকল উদ্দেশ্য লক্ষ্য বলেছি। আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা এখন জনগণকে সম্পৃক্ত করে, জনগণকে উজ্জীবিত করে আজকে আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাই যাতে করে যুদ্ধ অপরাধীরা আর সুযোগ না পায় এবং জঙ্গিরা আর সুযোগ না পায় এগুলো করতে। এবং আমরা প্রশাসনকে, সরকারকে আমরা সহায়তা করতে চাই। কারণ শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় না থাকে, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। শেখ হাসিনা সরকার না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হবে না। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে অর্থনীতির অগ্রগতি হবে না। সুতরাং শেখ হাসিনা ক্ষমতায় রাখার প্রশ্নে সকল শ্রেণী পেশার মানুষ এবং বাংলাদেশকে একটি শান্তিময় দেশ আমরা প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। নদী দূষণ এবং দখল প্রতিরোধে সরকার আরও কঠোর হবে এমনটাই প্রত্যাশা। আর নৌ রুটে দুর্ঘটনা কারোই কাম্য নয়। তাই অতিরিক্ত যাত্রী ও ফিটনেসবিহীন লঞ্চ যেন নদীতে চলাচল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দর্শক, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কাছে কোনো প্রশ্ন থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।